তৃণমূল কংগ্রেসে বাবুন বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে নতুন অস্বস্তি। হাওড়া থেকে নির্দল হয়ে দাঁড়াবেন প্রথমে বলেছিলেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন বাবুন বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের অবস্থানে একেবারেই অনড়। পরিবারতন্ত্র নিয়ে সরাসরি জলজান্ত বার্তা তিনি দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, অর্জুন সিং বনাম পার্থ ভৌমিক নিজের নির্বাচিত প্রার্থীর হয়েই কিন্তু লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায় হন বা পার্থ ভৌমিকই হন, এই সব নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো। রাহুল চক্রবর্তী রয়েছেন অভ্র সেন, চয়ন ভট্টাচার্য এবং অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। হাওড়ার প্রার্থী নিয়ে বিদ্রোহী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল হয়ে লড়াইয়ের ঘোষণা বাবুনের। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থানের পরই ইউটার্ন বাবুন বন্দ্যোপাধ্যায়। নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত থেকে তিনি সরে এলেন, যদিও তারপরও নিজের অবস্থানেই অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসূন ব্যানার্জির প্রতি আমার প্রচুর অ্যালার্জি। তার কারণটা হচ্ছে, কারণটা তৈরি হয়েছে একটা মানুষ যে ক্লাস 3 পাস করতে পারে না, তাকে গ্র্যাজুয়েশন পাস করিয়ে দিচ্ছে। অনেক ক্যান্ডিডেট ছিল হাওড়ায়, ভালো ভালো লোক ছিল, অনেক ক্যান্ডিডেট। অরূপ রায়ের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, কল্যাণ ঘোষের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, আরো অনেকে ছিল, ঋষভ বোথার মতো ভালো ক্যান্ডিডেট ছিল, আরো অনেকে ছিল, রাজীব ব্যানার্জির মতো ক্যান্ডিডেট ছিল, অনেকেই ছিল, গৌতম চৌধুরী ছিল, রানা চ্যাটার্জি ছিল, অনেকেই আছে। তাদের মধ্যে কোনো একজন হলেই আমার তাতেও কোনো আপত্তি হতো না, পলিটিক্যাল লোক তারা। হাওড়ায় আপনি নির্দল প্রার্থী হয়ে মানে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি প্রার্থী হবেন? হ্যাঁ, আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় না, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। মানে কার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন? কার বিরুদ্ধে কি বিরুদ্ধে আপনি বুঝতে পারবেন কার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন? হাওড়া। তো এই বিষয়ে আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হয়েছে? বা দেখুন, দিদিমণির সঙ্গে গিয়ে ডাইরেক্ট কথা বলবো। দিদি ভাইয়ের ব্যাপার, যেখানে রাখি পড়ি ফোটানি, সেখানে দিদি ভাইয়ের ব্যাপার আছে। দিদি আমার কাছে ভগবান। দিদির কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। দিদির সঙ্গে আমার কোনো মতভেদ নেই, বা মতভেদ হওয়ার কোনো জায়গাও নেই। তাহলে আপনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন বা দাঁড়ানোর ভাব হিসেবে দাঁড়াবো, সেটা নিশ্চয়ই দিদির কাছ থেকে আশীর্বাদ চাইবো। দিদি হয়তো না বলবে, আমি জানি, তাহলে আমি দিদিকে বোঝানোর চেষ্টা করবো কেন দাঁড়াচ্ছি। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে, ওর বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। আলোচনায় আসবো, আমি অভ্রকে দিয়ে শুরু করবো। অভ্র, এবারেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী 9 দিনে যে 4 সভা করলেন, প্রত্যেকটা সভা থেকেই কিন্তু তার বেশ কয়েকটা কমন এজেন্ডা ছিল। একটা হচ্ছে পরিবারবাদ, তোষণ এবং দুর্নীতি, যে ইস্যুতে তিনি বারবারই সরব হন। দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য হচ্ছে জিরো টলারেন্স। আর এবার পরিবারবাদ এবং তোষণ, এই বাবুন বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে কিন্তু দুটোই একসঙ্গে খারিজ হয়ে গেল। তাহলে ভবিষ্যতে এই অভিযোগ আর খাটবে না। দিদি, তৃণমূল কংগ্রেসটা তো রাজনৈতিক দল নয়, এটা তো একটা সার্কাস পার্টি। আগে রাজনৈতিক দল কোন একটা সময় ছিল, হয়তো 1 দশক 2 দশক আগে, এখন এটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। তাই এই সার্কাস পার্টির থিয়েট্রিক্স আমরা দেখতে পাচ্ছি। আপনি বলুন, কোনো সিরিয়াস রাজনৈতিক আলোচনা এই নিয়ে হতে পারে? কিন্তু কি করার,
আমাদের পরিবারবাদ নিয়ে প্রধানমন্ত্রী যখন প্রত্যেকটা সভায় কথা বলতে পারেন, জনসভায় কথা বলতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে কেন কথা কার্যকলাপ নিয়ে বলছি, এই থিয়েট্রিক্স নিয়ে বলছি। ত্যায্য পুত্র কনসেপ্টটা আমরা জানতাম, এই ত্যায্য ভাই কনসেপ্টটা নতুন একটা বাজারে আমদানি হলো। হাস্যকর পরিস্থিতি। এই নাটক আর কতদিন চলবে? দেশের জন্য, রাজ্যের জন্য কোনো এদের ভিশন নেই, কোনো সুচিন্তা নেই, কিচ্ছু বক্তব্য নেই, একটা কনস্ট্রাকটিভ আলোচনা এদের মুখে নেই, খালি এই নাটক নাটক নাটক। মানে ধরুন এই দলটাকে কি বলবেন আপনি, কি প্যারামিটারে জাজ করবেন? চালচোর বালু এদের বড় নেতা ছিল, ওই পার্থ চট্টোপাধ্যায় এদের হেভিওয়েট নেতা ছিল, তার বান্ধবীর খাটের তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে, তখনও দিদিমণি পাশে দাঁড়াচ্ছেন। এই পরিস্থিতি আমরা দেখেছি। শাহজাহান তাকেও এই দল মাথায় তুলে নিতেছে। তারপর আমরা দেখছি এতগুলো নাটক দেখার পরে এখন এই নতুন ত্যায্য ভাইয়ের নাটক, এই নাটক দিয়ে চলবে না। যেটা ইলেকশন আছে সেটা লোকসভা ইলেকশন, আমি সেই প্রসঙ্গে পরে আসবো, কিন্তু আমি রাহুল বাবুর কাছে এই জায়গায় যাই। পুরোটাই নাটক। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছেন, আমরা দেখেছি যে অন্যায় যদি জ্ঞানত হয়ে থাকে বা অজান্তে হয়ে থাকে, কোনোটাকেই তিনি বরদাস্ত করেন না। গতকালও সেই একই কথা বললেন, এবং যেখানে একেবারে প্রসঙ্গ তার ভাইয়ের বাবুন বন্দ্যোপাধ্যায়। দেখো, তিনটে এখানে ইস্যু, তিনটে কথা উঠলো এখানে। প্রথম কথা পরিবারতন্ত্র, দ্বিতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, তৃতীয় কথা বাবুন ব্যানার্জি। একটা প্রথম প্রশ্ন হলো, যে কোনো মানুষের অ্যাসপিরেশন থাকতেই পারে যে ভাই আমি দাঁড়াবো, লোকসভায় দাঁড়াবো, বিধানসভায় দাঁড়াবো, আমি সংসদ রাজনীতিতে যাবো, আমারও থাকতে পারে, সবার থাকতে পারে। তো তার মানে এই নয় দল তাকে সেটা দেবে বা দল সেটা এন্ডোর্স করবে। এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট দিদি বলেছেন, তৃণমূল কংগ্রেসের সর্বভাবে নেত্রী, যে এখানে দলটা, এখানে কোনো পরিবারটা এখানে বিষয় নয়। তৃণমূল কংগ্রেসটা পুরোটাই একটা পরিবার, এবং সেখানে দাঁড়িয়ে যাদের প্রার্থী করা হয়েছে, পরিবারের বাইরে হোক পরিবারের ভেতরে হোক, যারা প্রার্থী হয়েছে তাদেরকে মান্যতা দিতে হবে। সেখানে নিজের রক্তের সম্পর্ক কোনো মানে রাখে না, আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। তার মানে উনি পরিবারবাদটাকে একবারে নাকাট করে দিলেন। এবং এখানে দাঁড়িয়ে বিজেপির, আমি যদি বলি তোমায়, পুনম মহাজনকে, অনুরাগ ঠাকুরকে, পঙ্কজা মুন্ডেকে, জয়ন্ত সিংকে, পঙ্কজ সিংকে, এরা তো পরপর পরিবারবাদের। আমি মাঝখানে বলেছি, এই আবার তুই মাঝখানে বলছো, ভাই আমাকে মাঝ শেষ করতে হবে, তুমি তোমারটা বলো না, তুমি তোমার সময় বলো না। সুতরাং এখানে দাঁড়িয়ে বাবুনও বহুদিন রাজনীতির সাথে যুক্ত, সবাই কেউ না কেউ ভাবে যুক্ত। আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে প্রত্যেকের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খুঁজতে থাকি, পাওয়া যাবে না। সুতরাং আজকে বিজেপির যারা যারা পরিবারবাদ থেকে উঠে এসছে, তাদের বিরাট একটা পলিটিক্যাল ফ্যামিলি বলে তার নিজস্ব বিরাট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, এর কোনো মানে নেই। আচ্ছা, দ্বিতীয়ত এই ভদ্রলোক বাবুন বন্দ্যোপাধ্যায়ের কি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটু বলে দিন, মানুষকে একটু বলে দিন না কি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। তুমি পুরো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, প্রসঙ্গ যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে অমিত শাহর ছেলে জয় শাহ, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, কৈলাস বিজয় বর্গীয়, তার ছেলে আকাশ বিজয় বর্গীয়, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এগুলো কি কোথাও ভাবতে হবে? ভাববেন না কেন, ভাবুন, অসুবিধা কিছু নেই। কিন্তু মুশকিল হচ্ছে যে এই টপিক নিয়ে সকালবেলা উঠে আমাদের আলোচনা করতে হচ্ছে, এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। প্রথম কথা হচ্ছে যে এই ব্যাপারটা পুরোটাই একটা ধামাচাপা দেওয়ার নাটক। এই পুরো ব্যাপারটার পিছনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উর্বর মস্তিষ্ক কাজ করেছে, এর কোনো সংশয় নেই। প্রথম কথা হচ্ছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারবাদের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও কিন্তু জনপ্রতিনিধি আছেন, তারাও ভোটে দাঁড়িয়ে জিতেছেন। ওই চত্বরে যিনি কাউন্সিলর, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের। এইগুলো বাজে কথা বলে লাভ নেই। দ্বিতীয় যে জায়গাটা, যেটাতে সমস্যার জায়গা, সেটা থেকে দলের মধ্যে ওই টিকিট বিতরণ নিয়ে ক্ষোভ, এটাকে ঠেকাবার জন্য অত্যন্ত তড়িঘড়ি এই নাটকটা করানো হয়েছে। এবং আপনি খুব লক্ষ্য করে দেখবেন যে কোথাওই মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি নিকটাত্মীয়, তিনি যে যা যা কথাবার্তা বলেছেন, ক্ষোভ উগলে দিয়েছেন দলের প্রার্থীর বিরুদ্ধে, কিন্তু মানে তার দিদির প্রতি আনুগত্য কিন্তু বিন্দুমাত্র নড়াননি। এক, দুই হচ্ছে বলছেন নির্দল প্রার্থী, তিনি যে দলের, আমরা বুঝতে পারছি যে দলের কথা তিনি বলতে চাইছিলেন, পারলেন না, সেটাও একটা পুরোটাই পরিকল্পনা। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওই কিছু যে দলের কথা তিনি বলতে চাইছিলেন, অর্থাৎ বাবুন বন্দ্যোপাধ্যায় যে দলের নাম করতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছে সেই দলের বিরুদ্ধেই, আর তা হচ্ছে বিজেপি। টাকার টোপ দিয়ে ঘর ভাঙানোর খেলা করছে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন। নিজেও বিজেপি যোগের কথা স্বীকার করেছে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও বিজেপি যোগ অস্বীকার করেছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। তার উত্থানের নেপথ্যে অন্য কারো অবদান নেই বলেও দাবি করেছেন তিনি। যদি বিজেপিকে
কেউ কে পেছনে আছে কলকাতি নাড়ছে? টোটালটাই আছে। তারা সবসময় 23 কোটি 25 কোটি 30 কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে। এর আগেও আমি অনেক দেখেছি, অনেকবার, বারবার। সে তো স্বীকার করেছে বিজেপির সাথে তার রিলেশন আছে, সে তো স্বীকার করেছে। তো নতুন করে বলার কি আছে? আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আর বিজেপির সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। দিল্লিতে গেছি মানেই এটা বিজেপির কোনো ব্যাপার কোনো না। প্রথম দিন থেকে নিজে খেটে ময়দানে লড়ে বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হয়েছিলাম দাদার সঙ্গে লড়ে, মোহনবাগান ক্লাবেও লড়ে নিজের জায়গা তৈরি করেছি, জীবনটা খেটে উঠেছি। ইভেন আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি, এখানে কারোর হাত বা কোনো পরিষেবা ছিল না। আমি লোভী না, আমি অভিমানী। রবীন্দ্রনাথবাবু, বিজেপির বিরুদ্ধে এই ঘর ভাঙানোর খেলার অভিযোগ তো নতুন কিছু নয়। মানে অতি সম্প্রতিও আমরা যদি দেখি যে অজিত পাওয়ার, যিনি একেবারে শরদ পাওয়ারের ভাইপো, এনসিপি ছেড়ে যিনি চলে গেলেন, এবং তারপরে হচ্ছে কমলনাথ, যাকে শেষ অবধি কোনো মতে কংগ্রেস ঠেকালো, কমলনাথ এবং কমলনাথের ছেলে, যাকে ইতিমধ্যেই বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল, প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল। এবারে একেবারে খোদ পশ্চিমবঙ্গ এবং নজরে, যেখানে যাদের বিরুদ্ধে মূলত দুর্নীতির অভিযোগ করে বিজেপি প্রধান বিরোধী দল হয়ে, একেবারে নজর তাদের ঘরের দিকেই, এমন অভিযোগ। দেখুন, শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কারভাবে অস্বীকার করেছেন এবং বলেছেন যে তার সঙ্গে কি কথোপকথন হয়েছে আমি অডিও টেপ বাজারে দিয়ে দেবো যদি আরেকটু বেশি দূর এগোই। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী জানেন তার যে অবস্থান সেটা সম্পূর্ণ নড়বড়ে হয়ে যাবে যদি বাবুন বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথবাবু, আপনি যখন শুভেন্দু অধিকারীর কথাই তুললেন, তখন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন একবার শুনিয়ে দেব। ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল 21 সালে যে তোকে আমি এমপি করব, এবং ভাইকে এমপি টিকিট দেয়নি, অর্থাৎ ভাগবাটোয়ারা একটু কম পড়েছে, তাই এসব কথা বলেছে। আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেলাম, আপনি পিসি আপনার দিদির সঙ্গে, মানে আমাদের সবার ঠগি পিসি, তাই তো? এখন দিদি নেই কিন্তু পিসি। দিদি যখন ছিল আমি ছিলাম সঙ্গে, পার্থদল ছিল, এখন পিসি। তা এই ঠগি পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন, বিজেপির কথা তুলবেন না। বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব। আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না, বিজেপি আপনাকে নেবে না। বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বুঝে, বিজেপি ওই পরিবারকে চোর বলেছে, ওই চোরেদের কাউকেই বিজেপি নেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে। আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন, আগামীকাল এমন হাটে হাড়ি ভাঙবো, আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারবেন না। রবীন্দ্রনাথবাবু, তার মানে আপনি শুনতেই পেলেন যে সম্পূর্ণভাবে আজকে নির্বাচনের সামনে দাঁড়িয়ে বিজেপি তথা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সমস্ত অবস্থানটাই নড়বড় হয়ে যাবে যদি বাবুন বন্দ্যোপাধ্যায়কে তারা বিজেপিতে নেয়। সুতরাং সেই জায়গায় তারা যাবে না, এটা আমি নিশ্চিত। উনি যাই বলুন এটা মিথ্যা কথা বলছেন। কিন্তু যে পরিবারতন্ত্রের কথা উনি বললেন, উনি নিজেই মুখ্যমন্ত্রী বলছেন আমি অন্যায় অনেক সহ্য করেছি। কেন করেছেন? ওটা কি পরিবারতন্ত্র নয়? ওর হয়ে উনি অত্যাচার করেছেন নিশ্চয়ই অন্য কোনো মানুষের উপর, যেটা মুখ্যমন্ত্রী বলতে পারেননি। না, মুখ্যমন্ত্রী যেটা খুব উল্লেখযোগ্যভাবে বলেছেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভোটের আগেই ও এই ধরনের অশান্তি আমার সঙ্গে করেছে। উনি তার সঙ্গে এটাও বলেছে অনেক অন্যায় করেছে, সহ্য করে গেছি। কিন্তু এই যে সহ্য করেছেন তার মানে অন্যায়গুলো উনি জানেন, তা সত্ত্বেও উনি সহ্য করেছেন। সেক্ষেত্রে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব সেটা তিনি পালন করেননি। দ্বিতীয়ত দুর্নীতির কথা উনি বলছেন, উনি বলছেন লোভ বেড়ে গেছে, তার মানে উনি বুঝেছেন যে ওর পরিবারের অনেকেরই লোভ বেড়ে গেছে, এবং সেই পরিবারের লোভ কেন বেড়েছে, কি বৃত্তান্ত সেটা মুখ্যমন্ত্রী ভালো জানেন। কিন্তু মুখ্যমন্ত্রী এটা সম্পূর্ণ সচেতন যে তার পরিবারে অন্যায় হচ্ছে, তার পরিবারের লোভ বেড়ে গেছে, এবং সেগুলোকে তিনি কিন্তু সহ্য করে গেছেন। একটা সময় এসে যখন সে বাইরে যাচ্ছে, একদমই সেটাকে তিনি নিউট্রালাইজ করার চেষ্টাও তো করছেন। এই জায়গায় আমি অভ্রর কাছে যাব। অভ্র, আমি একটা কথা এখানে একটা কথা বলে নিই যে বাবুন ব্যানার্জিকে লোকে কি কারণে চেনে মুখ্যমন্ত্রীর ভাই হিসেবে। যদি মুখ্যমন্ত্রী তার পেছন থেকে তার তকমাটা সরিয়ে নেন, যেটা উনি করেছেন,
তারপরে বাবুন ব্যানার্জিকে কেউ চিনবে? মোহনবাগান ক্লাবে গেছেন, অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন, এগুলো কি হকি অ্যাসোসিয়েশন? যদি উনি ময়দানে কিন্তু ওনার পদ রয়েছে, মুখ্যমন্ত্রী তার পেছনে না দাঁড়াতেন, ওর এত বড় একটা কোনোদিন খেলেনি, সে খেলার সব দলের প্রত্যেকেরই অভিযোগ কিন্তু যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল টিকিটের এবং কোথাও মনোভঙ্গ হওয়াতেই কিন্তু মুখ খুলছেন সকলে, সে অর্জুন সিংই হন আর বাবুন বন্দ্যোপাধ্যায় হন। তৃণমূলে যে পরিবারতন্ত্র নেই সেটাই প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী, এমনটা দাবি করলেন কুণাল ঘোষ। পাল্টা কুণাল ঘোষকে কি বলেছেন বাবুন বন্দ্যোপাধ্যায়, শুনুন। যথেষ্ট কড়া ভাষা, কড়া মনোভাব প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী, যে আমার পরিবার থেকে যদি পরপর সবাই লোকসভা নির্বাচনে বা কোনো নির্বাচনে টিকিট চান, তো তাহলে তো সেটা পরিবারতন্ত্র হয়ে যাবে। তো আমি তো পরিবারতন্ত্র নয়, আমি মানুষের তন্ত্রে আছি, আমি মানুষের তন্ত্রে বিশ্বাস করি, মানুষকে নিয়ে থাকি। নিজের ভাই সম্পর্কে যেভাবে কড়া কঠোর মনোভাব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে পরিবারবাদ যে মুখ্যমন্ত্রী সমর্থন করেন না, পরিবারবাদ যে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্ট করে দিয়েছেন। ফলে পরিবারবাদ বিজেপি প্রমোট করে, সেখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সেখানে দেখতে পাবেন অনুরাগ ঠাকুর, সেখানে দেখতে পাবেন বাংলায় অধিকারী প্রাইভেট লিমিটেড। পরিবারবাদ তো বিজেপি নিয়ে মেতে আছে। কুণাল ঘোষ এত কথা বলছে, কুণাল ঘোষ কি কাজ করেছে এটা আমরা জানি না। আজকে কুণাল ঘোষ যে কথাগুলো বলেছে আমি শুনলাম, তা আমি একটাই জিনিস বলবো, কুণাল ঘোষ কত চেঞ্জ করেছে আমরা তো চোখের সামনে দেখেছি। কুণাল ঘোষকে তো কেউ কিছু বলছে না, কেন বাবুন ব্যানার্জি বললেই কি সেটা দোষ? চয়নদা, মমতা বন্দ্যোপাধ্যায় তো আসলে দলগত সিদ্ধান্তটাকেই শিলমোহর দিয়েছেন। প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাকে দলগতভাবে বাছাই করে নেওয়া হয়েছে, তিনি যোগ্য প্রার্থী এবং সেই কারণেই তার পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে দলের সুপ্রিমোর দায়িত্ব পালন করেছেন। দলের সুপ্রিমোর দায়িত্ব পালন করেছেন উনি, মানে কতটা কি দায়িত্ব পালন করেছেন তো আমরা বাস্তবে তো দেখতে পেয়েছি। দলের সুপ্রিমোর দায়িত্ব দলে কি পালন করেছে সেটা তার দল বলবে, কিন্তু আমরা দেখেছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর যা যা কাজ করবার কথা সেগুলো করেননি, এবং সবচেয়ে বড় কথা কি উনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন বলেই আজকে এই জায়গায়। কুণাল ঘোষ আর বাবুন বন্দ্যোপাধ্যায় এই দুজনের যে তর্কাতর্কি, এই দুটো তর্কাতর্কির থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বিষয়টা পুরোটাই গট-আপ ছিল। এই গট-আপ ছিল, উনি অন্যায়কে প্রশ্রয় না দিলে জ্যোতিপ্রিয় মল্লিক এই জায়গায় যেতেন। আর শাহজাহান এতদিন বাদে ধরা পড়লো, তারপর শাহজাহানের জন্য রাজ্য সরকারের পয়সা খরচ করে সুপ্রিম কোর্টে ধরেছে, এগুলো অন্যায়কে প্রশ্রয় দেওয়া ছাড়া কি? মুখ্যমন্ত্রী বলছেন বিষয়টা কোন জায়গাটায় আপনাকে বুঝতে হবে। না না, জিরো টলারেন্স কাকে? সেটা মাথায় রাখা। কদিন বাজে গ্রেফতার করেছে, আমরা এখানে কদিন বসেছে, শাহজাহান কোথায় সেটাই তো বলতে রাজি হচ্ছিল। তারপরে শেষে শাহজাহানকে টার্গেট করা হয়েছে, বিধানসভায় রেকর্ডে আছে, মুখ্যমন্ত্রী বলেছেন শাহজাহানকে টার্গেট করা হয়েছে। সেই টার্গেটের তথ্য থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরেননি। যদি সরতেন তাহলে রাজ্য সরকারের পয়সা দিয়ে সুপ্রিম কোর্টে দৌড়তেন না নিজেদের হেফাজতে রাখবার জন্য। জিরো টলারেন্স টু করাপশন, এটা তৃণমূল কংগ্রেসের একেবারে বার্তা আমরা জানি, এবং তার পাশাপাশি পরিবারতন্ত্র আর তোষণ জানিয়ে প্রধানমন্ত্রী বারবার সরব হন। কোথাও মুখ্যমন্ত্রী যখন সেটাকে খণ্ডন করছেন, বিরোধীরা আবার মানতে রাজি নয়। না না, একদম তাই, একদম। প্রধানমন্ত্রী তো নিশ্চয়ই বলতে পারেন, দুর্নীতি নিয়ে বলবেন না কেন? দুর্নীতি নিয়ে যখন বলেন তখন পেছনে বসে থাকেন এফআইআর চার্জ ফ্রেমের নামের মালিক শুভেন্দু অধিকারী, মানব পাচার অধিকারী। আমরা বলিনি, এটা বিজেপিরই বক্তব্য। বা গরু পাচারকারী যার নাম বলতো নিশীথ প্রামাণিক, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে পর্যন্ত। এবং কোন অদৃশ্য জাদু বলে, যেটা একটু রবীন্দ্র বলছিলেন যে বাবুন বন্দ্যোপাধ্যায় জীবনে কোনদিন খেলেছেন, ঠিকই তো। প্রধানমন্ত্রী এটা ভুলে গেছেন হয়তো যে কিভাবে একবারও কোনো ব্যাটে না হাত লাগিয়ে ভিসিআর প্রেসিডেন্ট হওয়া যায়। জয় শাহকে দেখিয়েছেন, পরিবারতন্ত্র ফসল তো একদম। তো এটা তো জানি আমরা, কুসুমিতা, এই তো প্রধানমন্ত্রী ভুলে গেলে কি করে চলবেন? কিন্তু মুশকিল হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী তো গতকাল সেটাকে খণ্ডন করলেন, তারপরেও এত সমালোচনা কেন? মানে সেটা কি শুধুই অতীতের রেফারেন্স প্রশ্ন উঠছে, সেহেতু বলছি, কেউ যদি হতে চায় হতে পারে, তার মুখ আছে, গণতান্ত্রিক অধিকার বলার সবই হতে পারে। এখানে দাঁড়িয়ে চারজন বসে, চারজন ইচ্ছে থাকতে পারে আমাদের, সেটাকে পার্টি এন্ডোর্স করছে সেটা দেখতে হবে। আজকে সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা বলে দিয়েছেন যে আমি সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করলাম। একদম, তো দ্যাট ওয়াজ দ্য লাস্ট ওয়ার্ড। একদম, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করতে পেরেছেন বা যে সিদ্ধান্তটা নিতে পেরেছেন, সেই সিদ্ধান্ত বিজেপির কেউ কি এখনো পর্যন্ত নিতে পেরেছে? তাহলে এত সমালোচনা কিসের? আমি একটা কথা বলি, ইউরোপার ছেলে আর যার নামে অত অভিযোগ ছিল,
তাকে আজকে বিজেপির প্রেসিডেন্ট করা হয়েছে কর্ণাটক রাজ্যে। পঙ্কজা মুন্ডে এবার একটু বাংলায় ফিরতে দিন না। আমি এখন লিস্ট ধরে বলতে পারবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কে কে কি পোস্টে রয়েছে, কে কে কি কি দলীয় দায়িত্বে রয়েছে। ছেড়ে দিন, এই তর্কে আমি ঢুকছি না। আমি নাম করে বলছি, কাউন্সিলর থেকে শুরু করে যুব নেতা থেকে শুরু করে কে তৃণমূলের আজাদিন বাহিনীর কে করবেন না। কিন্তু বিষয়টা হচ্ছে দাদা দাঁড়ান না, বিষয়টা কষ্টটা কোথায় লাগে বলুন তো? বুকে ব্যথা, অম্বল, গ্যাস, পেটে ব্যথা যখন দেখতে হয় যে একজন ব্যক্তি তৃণমূল, আমি প্রথমেই বললাম সার্কাস পার্টি। কেন বললাম দেখুন, একজন ব্যক্তি কুণাল কুমার ঘোষ কে জোগাড় কুণাল কুমার ঘোষ বিজেপি। আচ্ছা এবার বাকিটা শুনুন না। কুণাল কুমার ঘোষ যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে একসময় চোর বলেছিলেন, আজকে তিনি বসে বসে তাকে দল লাগিয়েছে বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে। আবার এই বাবুন বন্দ্যোপাধ্যায়কে ত্যায্য ভাই করেছেন মুখ্যমন্ত্রী নিজে। সার্কাস চলছে, এদের রাজ্যের কোনো ভিশন নেই। এরা নাকি রাজ্য চালাবে, এরা নাকি দেশ চালাবে। তিনি কিন্তু নিজেই অত্যন্ত নিশ্চিতভাবে বলছেন যে ব্যারাকপুরে নাকি পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিজেপির টিকিটে তিনিই লড়বেন, যদিও এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ব্যারাকপুরের জন্য বিজেপির প্রকাশিত হয়নি।